পৃথিবীর প্রথম টাচ স্ক্রিন ফোন আইফোন ছিল না। প্রথম টাচ স্ক্রিন ফোন ছিল IBM সিমন, যেটি প্রথমবার লঞ্চ হয়েছিল 1994 সালে। ওই সময় শুধুমাত্র হাতে গোনা কয়েকজন মানুষের কাছে মোবাইল ফোন ছিল। ওই সময় এই ফোন দিয়ে আপনি যে কাউকে কল করতে পারতেন। এই কারণে তখন মোবাইলটি 50,000 পিস বিক্রি হয়েছিল। কিন্তু যখনই মোবাইলে ক্যামেরা যুক্ত হলো তখন মোবাইলের ভবিষ্যৎ একেবারে পাল্টে গেল। আপনি যদি মনে করে থাকেন পৃথিবীর প্রথম ক্যামেরা ফোন এনেছিল সনি এরিকসন, তাহলে আপনি ভুল করছেন, কারণ এই কোম্পানির আগেই কোনো একটি কোম্পানি ক্যামেরা ফোন আবিষ্কার করে ফেলেছিল। আমরা পৃথিবীতে প্রথম মোবাইল ফোন আবিষ্কার করার ক্রেডিট দিয়ে থাকি মোটরোলা কোম্পানিকে। কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে মোটরোলাও এই ক্যামেরা ফোন আবিষ্কার করেনি। মোটরোলা কোম্পানির আগেই এই কাজটি করেছিল নোকিয়া কোম্পানি। বর্তমানে এই নামটি শুধুমাত্র নাম হয়ে থেকে গিয়েছে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি মোবাইলের এভলিউশন সম্পর্কে জানতে পারবেন। মোবাইলের শুরু থেকে শেষ পর্যন্ত জানবো আজকের এই ভিডিওতে। এটা ওই সময়কার কথা যখন মুভি এবং থিয়েটারে সাদা কালো সিনেমা চলতো, আর প্রত্যেকটি পাড়াতে একটি করে টেলিফোন বুথ থাকতো, আর এখানে একটি ফোন লাগানোর জন্য বড় লম্বা লাইন লাগাতে হতো। কিন্তু এই সময়টি তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়। 1947 সালে নোকিয়ার একটি কোম্পানি বেল ল্যাবস প্রথমবারের মতো মোবাইলের ধারণা দেয়। মজার ব্যাপারটি হচ্ছে তখন নোকিয়া মোবাইল ফোন আনার পরিবর্তে কার ফোন আবিষ্কার করেছিল। তখন তারা ব্যবহার করেছিল লম্বা সেলুলার টেলিফোনিক কনসেপ্ট। তারা বিভিন্ন জায়গায় টাওয়ার সেট করে 36 কেজির এই যন্ত্রটি গাড়ির পেছনে সেট করে দিয়েছিল। এই কার ফোনটি অনেক জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু তারপরও এই কার ফোনে একটি ডায়াল করার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হতো, আর এই কারণে এই ফোনগুলোকে পোর্টেবল ফোন বলা যায় না। এই অবস্থার তখন পরিবর্তন হয় যখন 1973 সালে নোকিয়ার এই কনসেপ্টকে ব্যবহার করে মোটরোলা কোম্পানির ইঞ্জিনিয়ার মার্টিন কুপার সবার সামনে প্রকাশ করে দ্য ডাইনাটেক 8000X, আর এটি হচ্ছে পোর্টেবল মোবাইল ফোনের প্রথম আবিষ্কার। এরপর 1973 সালে এই ফোনের একটি প্রোটোটাইপ তৈরি করা হয়, আর 3 এপ্রিল 1973 সালে মার্টিন কুপার প্রথমবারের মতো এই মোবাইল ফোন থেকে কল করেন। তিনি কল করেছিলেন তারই সব থেকে বড় শত্রু নোকিয়ার ইঞ্জিনিয়ার ডক্টর জোয়েল এঞ্জেলকে। কিন্তু জনগণ এই ডাইনাটেক ব্যবহার করতে পেরেছিল 1983 সালে। মোবাইলের এই কনসেপ্টকে বাস্তবে রূপদান দেওয়ার জন্য তাদের প্রায় 10 বছর সময় লেগেছিল এবং খরচ হয়েছিল 743 কোটি টাকা। এত কোটি টাকা খরচ করে এবং কঠোর পরিশ্রম করার পর মানুষের সামনে এই ফোনটি উপস্থাপন করা হয়, যার ওজন ছিল 790 গ্রাম এবং 10 ইঞ্চি। কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে ইটের মতো এই ফোনটিকে 10 ঘন্টা চার্জ দিতে হতো এবং এটি চলতো মাত্র 35 মিনিট। শুধু এতটুকুই নয়, এই মোবাইলটিতে শুধুমাত্র 30টি নাম্বারই সেভ করা যেত। এটি ছিল লো স্টোরেজের একটি ফোন এবং স্লো স্পিডের একটি ফোন, কিন্তু তারপরও এটির দাম ছিল 3 লক্ষ টাকা। বর্তমানে এটির মূল্য দাঁড়ায় প্রায় 7 লক্ষ টাকা। তাছাড়া এখনকার দামি ফোনগুলো ক্রয় করার জন্য মানুষ কিডনি পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। তাহলে সেই সময় মানুষ নতুন মোবাইল ফোনের জন্য একটু বেশি করবে, এটাই স্বাভাবিক। এরপরে মোটরোলা কোম্পানি আস্তে আস্তে মোবাইল ফোনের রেভলিউশন চালাতে থাকে, আর 1989 সালে তারা ফ্লিপ ফোনের আবিষ্কার করে। এটি দেখতে একটি ওয়াকি টকির মতো ছিল। এটির নাম ছিল মাইক্রোটেক 9800X। মোটরোলার এই ডিফিকাল্ট মডেলকে টক্কর দেওয়ার জন্য মার্কেটে প্রথমবারের মতো আসে নোকিয়া। নোকিয়ার একটাই উদ্দেশ্য ছিল কম দামে মানুষকে সার্ভিস প্রোভাইড করা, কারণ মোটরোলা ততক্ষণে একটি মোবাইল 2 লক্ষ টাকা করে বিক্রি করেছিল। তাছাড়া অনেকক্ষণ চার্জ দেওয়ার পরেও এটি মাত্র কয়েক মিনিট চলতো। এর জন্য নোকিয়া এমন মোবাইল তৈরি করতে শুরু করে যেটি মোটরোলা থেকে অনেক সস্তা ছিল এবং ডিউরেবল ছিল, আর তারা এমন ডিজাইন খুঁজছিল যেটি মানুষের হাতের মুঠো এঁটে যাবে কিংবা মানুষের পকেটেও এঁটে যাবে। এই সময় নোকিয়া তাদের প্রথম গ্লোবাল সিস্টেম মোবাইল তৈরি করে, যেটি কল করার জন্য গ্লোবাল নেটওয়ার্কের সাথে কাজ করত। আর নোকিয়ার এসব কাজকাম দেখে মোটরোলা বাজারে লঞ্চ করে স্টারট্যাক। এটি এক ধরনের ফ্লিপ ফোন ছিল। আপনারা হয়তো জানেন এই ফ্লিপ মডেলের মোবাইলগুলো সে সময় কতটা জনপ্রিয়তা পেয়েছিল। কোম্পানি সে সময় এই মডেলের প্রায় 60 মিলিয়ন হ্যান্ডসেট বিক্রি করেছিল। এই ফ্লিপ মডেলের পর সময় আসে রং বেরঙের মোবাইল তৈরি করার, আর এই কারণে 1998 সালে সিমেন্স S10 মার্কেটে লঞ্চ করা হয়। এটি ছিল প্রথম কালার ডিসপ্লে ফোন। এই মোবাইলটিতে মনোক্রোম্যাটিক স্ক্রিনের পরিবর্তে রেড, গ্রিন, ব্লু অ্যান্ড হোয়াইট কালার ব্যবহার করা হয়েছিল। এরপর 2001 সাল থেকে 2003 সাল পর্যন্ত যেসব মোবাইল তৈরি হয়েছিল সেগুলোতে ব্লুটুথ, কন্ট্যাক্ট, ইমেলের মতো ফিচার যুক্ত করা হয়েছিল। এরপরে মার্কেটে আসে ক্যামেরা ফোন। এই ক্যামেরা ফোন প্রথমবারের মতো লঞ্চ করা হয়েছিল জাপানে 2000 সালে। এই মোবাইলের নাম ছিল JHS04। ওই সময় এই ফোনটি শুধুমাত্র জাপানে অ্যাভেলেবল ছিল। মার্কেটে ক্যামেরা ফোনের ডিমান্ড দেখে সনি কোম্পানি তৈরি করে T68i। এই মোবাইলটিতে ফোনের সাথে ক্যামেরা আলাদা করে পাওয়া যেত। এরপর সনি আরেকটি মোবাইল লঞ্চ করে যেটির ক্যামেরা ছিল সামনে। এই মোবাইলটির নাম ছিল Z1010। কিন্তু 2007 সালে অ্যাপেলের একটি মোবাইল চলে আসে যেটিতে ব্লুটুথ এবং ইন্টারনেটের সুবিধা ছিল। এটি ছিল অ্যাপেলের প্রথম
আইফোন। স্টিভ জবস পুরো পৃথিবীকে প্রথম স্মার্টফোন বা আইফোন দিয়েছিল, আর এই অ্যাপেলকে টক্কর দেওয়ার জন্য গুগল তার ঝুলি থেকে বের করে অ্যান্ড্রয়েড। গুগল অ্যান্ড্রয়েডের প্রথম মোবাইল ছিল HTC ড্রিম। এটি প্রথমবারের মতো সবার সামনে আসে 2008 সালে। সেই সময় প্রচুর পরিমাণে অ্যান্ড্রয়েড সেট তৈরি করে HTC এবং স্যামসাং কোম্পানি, কিন্তু এই সকল কোম্পানির মোবাইলের দাম অনেক বেশি ছিল, যার কারণে ইন্ডিয়াতে মিডিল ক্লাসদের হাতে মোবাইল তুলে দেওয়ার জন্য মাইক্রোম্যাক্স সবার আগে এগিয়ে আসে। 2008 সালে মাইক্রোম্যাক্স প্রথমবারের মতো XLI তৈরি করে। এরপর মাইক্রোম্যাক্স কোম্পানি ইন্ডিয়ার লিডিং মোবাইল কোম্পানি হয়ে যায়। এমনকি 2014 সালে মাইক্রোম্যাক্স স্যামসাং এর মোবাইল বিক্রিকেও পেছনে ফেলে দেয়। এরপর মাইক্রোম্যাক্সকে আবার পেছনে ফেলার জন্য সবার সামনে এগিয়ে আসে জিও। আসলে মাইক্রোম্যাক্সের মোবাইলগুলো 3G নেটওয়ার্কে চলতো, কিন্তু জিও যে মোবাইলগুলো নিয়ে আসে সেগুলো ছিল 4G নেটওয়ার্ক, এবং সেগুলো মাইক্রোম্যাক্সের মোবাইলের থেকে অনেক ফাস্ট ছিল। আর এটাই স্বাভাবিক যে কেউ স্লো জিনিস চায় না। আর যেহেতু মাইক্রোম্যাক্স মার্কেটের ডিমান্ড ফুলফিল করতে পারছিল না, তাই মানুষজন মাইক্রোম্যাক্সের মোবাইলকে টাটা বাই বাই বলে দেয়। আর যখনই মাইক্রোম্যাক্স কোম্পানি ডাউন মারে, তখনই চাইনিজ কিছু মোবাইল কোম্পানি ইন্ডিয়ান মার্কেটে ঢুকে যায়। এর মধ্যে রয়েছে শাওমি, ওপ্পো এবং ভিভো। আর এগুলো বাংলাদেশেও প্রচুর পরিমাণে মার্কেট দখল করে নেয়। চাইনিজ এই মোবাইলগুলো সস্তাতে মানুষের কাছে হাই পারফরমেন্স মোবাইল পৌঁছে দিচ্ছিল। এমনকি 2020 এবং 21 সালে চাইনিজ এই কোম্পানিগুলো সব থেকে বেশি মোবাইল সেল করেছিল। তবে মাইক্রোম্যাক্সই একমাত্র ব্র্যান্ড ছিল না যারা মার্কেট থেকে বের হয়ে গিয়েছিল। এইরকমই সেম দশা হয়েছিল নোকিয়া এবং মোটরোলার, কারণ সময়ের পরিবর্তনের সাথে সাথে নোকিয়া এবং মোটরোলা কোম্পানি তাদের মোবাইলের ফিচার্স পরিবর্তন করেনি। যখন পুরো পৃথিবীর মানুষ iOS এবং অ্যান্ড্রয়েডকে সব থেকে বেশি জনপ্রিয়তা দিচ্ছিল, তখনও এই মোবাইল কোম্পানিগুলো অ্যান্ড্রয়েডকে নিজের করে নেয়নি। তো এই সব কারণে মোটরোলা এবং নোকিয়া কোম্পানির মোবাইলগুলো মার্কেট থেকে বিদায় নেয়। তবে অবাক করা বিষয়টি হচ্ছে যে নোকিয়া কোম্পানি এবং মোটরোলা কোম্পানি প্রথম মানুষকে মোবাইলের সাথে পরিচয় করে দিয়েছিল, তারা হঠাৎ করে মার্কেট থেকে কিভাবে গায়েব হতে পারে? তো এর পেছনে রয়েছে কমার্শিয়ালাইজেশন, কারণ প্রোডাক্ট হোক মোবাইল কিংবা সিম, অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া এই সকল পণ্যকে কেউই চিনে না, বিশেষ করে তখন যখন একটি কিডনি বিক্রি করে মোবাইল কিনতে হয়। আর এই কমার্শিয়ালাইজেশনের ইম্পর্টেন্সকে সব থেকে বেশি বুঝিয়েছিল স্যামসাং। যখন স্যামসাং তাদের গ্যালাক্সি S6 লঞ্চ করেছিল, তখন তার ব্যাটারির সক্ষমতা বলার জন্য মানুষকে ফাস্ট চার্জিং এর ইম্পর্টেন্স বুঝিয়েছিল। এই স্ট্র্যাটেজি ফলো করার জন্য কোম্পানি অনেক বেনিফিটেড হয়। আর স্যামসাং এর এই মডেলটি পুরো পৃথিবীর গ্লোবাল সেলসে 3 নম্বরে চলে আসে। এমনকি চাইনিজ মোবাইল ব্র্যান্ড ওপো এবং ভিভো তাদের টার্গেট মার্কেট পর্যন্ত পৌঁছানোর জন্য শুধুমাত্র 2017 সালে 2200 কোটি টাকা মার্কেটিং স্ট্র্যাটেজির পেছনে খরচ করেছিল। এর মধ্যে ছিল অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ডিজিটাল অ্যাডভার্টাইজিং। আর ফলাফল হিসেবে তাদের নাম শুধুমাত্র ইন্ডিয়াতেই নয়, বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে এই মোবাইল ব্র্যান্ডগুলোকে নিয়ে চর্চা করা হয়। কারণ প্রথমত তাদের মোবাইল ব্র্যান্ডগুলো বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে, এর পাশাপাশি তারা হার্ডওয়্যার এবং সফটওয়্যার অনেক ভালো দিয়ে থাকে। কিন্তু অন্যদিকে মোটরোলা, নোকিয়া এবং সোনি এই কোম্পানিগুলো ইনোভেশনের জন্য তাদের দরজা বন্ধ করে দেয়। আর তাদের এই বন্ধ দরজাতে তালা লাগানোর কাজ করে এই চাইনিজ মোবাইল ব্র্যান্ডগুলো। এমনকি করোনা প্যান্ডামিকের সময় কোনো কোম্পানি লাভ করতে পারছিল না, কিন্তু এই সময়ও চাইনিজ মোবাইল ব্র্যান্ডগুলো শুধুমাত্র অ্যাডভার্টাইজিং পারপসে 1200 কোটি টাকা খরচ করেছিল। এগুলো থেকে বোঝা যায় মোবাইল ফোন 1983 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত শুধুমাত্র তাদের স্ক্রিনই পরিবর্তন করেনি, বরঞ্চ তারা ক্যালকুলেটর এবং ক্যামেরার দোকানেও তালা লাগিয়েছে। কারণ বর্তমানের ফোনগুলোতে এত ভালো ক্যামেরা দেওয়া হচ্ছে যে প্রফেশনাল ক্যামেরাম্যানের কাছেও এত ভালো ক্যামেরা থাকে না। যদি মোবাইল ফোনের এভলিউশন এভাবে চলতে থাকে, তাহলে ভবিষ্যতে কোন ইন্ডাস্ট্রি যে ধ্বংস হতে চলেছে সেটা বোঝাই মুশকিল। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। এরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।